অভিনন্দন, শুভেচ্ছা এবং ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের নির্ধারিত আলোচনা। সম্মানিত ভিউয়ার্স, অনারেবল টিচার্স, অনারেবল মেন্টর এবং যারা শুনছেন দেখছেন সবাইকে আবারও শুভেচ্ছা। ডিউ পাঠ সম্বলিত প্রাথমিক বিজ্ঞান বিষয়ের প্রশিক্ষণ 2024 দেশব্যাপী শুরু হয়েছে। শিক্ষক প্রশিক্ষণ কিভাবে পরিচালিত হবে প্রতিটি অধিবেশন নতুন কারিকুলামের সাথে সমন্বয় করে সেটি আমরা আইসিটি ট্রেনিং ফর অল চ্যানেল থেকে করে দিচ্ছি। আশা করছি এই টিউটোরিয়ালগুলো আপনাদের প্রশিক্ষণ পরিচালনার ক্ষেত্রে এবং প্রশিক্ষণ গ্রহণের ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করবে। আমরা প্রতিটি অধিবেশন আইসিটি ট্রেনিং ফর অল চ্যানেল থেকে করে দিচ্ছি। আজকের এই অধিবেশনের শিক্ষণফল হচ্ছে পাঠ পরিকল্পনা বলতে কি বোঝায় তা বলতে পারবেন, পাঠ পরিকল্পনার ধাপ সমূহ ব্যাখ্যা করতে পারবেন। কিছু কিছু বানান এখানে ভুল রয়েছে। বিভিন্ন পদ্ধতি বা কৌশল ব্যবহার করে পাঠ পরিকল্পনা প্রণয়ন করতে পারবেন। আমরা জানি একটি পাঠ দিতে গিয়ে সুন্দরভাবে উপস্থাপন করতে হলে একটি পরিকল্পনা থাকা দরকার। যে কোনো কাজই সুষ্ঠুভাবে সুন্দরভাবে করতে গেলে পরিকল্পনা থাকা দরকার। যেহেতু পাঠদানও একটি কাজ, সেই পাঠদানের কাজটি সুন্দরভাবে করতে গেলে অবশ্যই একটি পরিকল্পনা থাকা দরকার। শুরু করছি আমাদের আলোচনা। আপনারা এই সব টিউটোরিয়াল একসাথে পাবেন আইসিটি ট্রেনিং ফর অল চ্যানেলটিতে। শিক্ষা, প্রযুক্তি, প্রশিক্ষণ, সমসাময়িক যে কোনো বিষয়ের টিউটোরিয়াল পেতে আইসিটি ট্রেনিং ফর অল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের কাজকে উৎসাহিত করবেন। শুরুতেই জেনে নেওয়া যাক পাঠ পরিকল্পনা বলতে কি বোঝায় বা পাঠ পরিকল্পনা বলতে আমরা কি বুঝি। পাঠ পরিকল্পনা কথাটির মধ্যে মূলত দুটো কথা রয়েছে, একটি হচ্ছে পাঠ, একটি হচ্ছে পরিকল্পনা। অর্থাৎ পাঠকে সুন্দরভাবে শিক্ষার্থীর কাছে উপস্থাপনার জন্য যে পরিকল্পনা, সেটি মূলত পাঠ পরিকল্পনা। পাঠ পরিকল্পনা হচ্ছে পাঠের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা যা শিক্ষক শ্রেণী পাঠদানের পূর্বেই করে থাকেন। অর্থাৎ তিনি যে পাঠটি দিবেন সেই পাঠটি সম্পর্কে কিভাবে তিনি দিবেন সেইভাবে তিনি পূর্বের থেকে একটি পরিকল্পনা করেন। আমরা জানি যে কোনো কাজ করতে গেলেই পরিকল্পনার দরকার হয়। সেই পরিকল্পনা মাফিক কাজটা করলে পাঠদানটা সুন্দর হবে। এক কথায় বলা যায় পাঠের জন্য পূর্ব নির্ধারিত যে পরিকল্পনা সেটি হচ্ছে পাঠ পরিকল্পনা বা ইংরেজিতে আমরা বলি লিসেন প্ল্যান। শিক্ষার্থীর শিক্ষণ ব্যবস্থার জন্য শিক্ষকের নিকট এটি একটি গাইডলাইন বা রোড ম্যাপ আমরা বলতে পারি। অর্থাৎ কিভাবে আমি সামনের দিকে আগাবো, মানে আমার পাঠদানের জন্য যা যা কিছু দরকার, পাঠদানের প্রতিটি স্টেপে প্রতিটি ধাপে কি করব, আমি কিভাবে করব, তার একটি সুনির্দিষ্ট পরিকল্পনা এখানে অবশ্যই থাকবে। অর্থাৎ পাঠ পরিকল্পনা করতে গেলে শিক্ষককে শিক্ষাক্রম সম্পর্কে জানতে হবে, কারিকুলাম জানতে হবে, পাঠের বিষয়বস্তু জানতে হবে, পাঠের শিক্ষণফল জানতে হবে, পাঠদানের জন্য কি উপকরণ লাগবে সেটি জানতে হবে, কোন পদ্ধতি বা কৌশলে তিনি পাঠ্য উপস্থাপন করবেন সেটি তাকে জানতে হবে, কত সময় ধরে করবেন, শিক্ষার্থীদের পারগতা কিভাবে যাচাই করবেন, কোন শ্রেণীতে পাঠ প্রদান করা হবে ইত্যাদি বিষয় তিনি খেয়াল রাখতে হবে। অর্থাৎ পাঠ পরিকল্পনা হচ্ছে পাঠকে সুন্দরভাবে উপস্থাপনের জন্য যা যা কিছু দরকার তার একটি পূর্ব পরিকল্পনা। এটি করতে গিয়ে একজন শিক্ষককে অনেকগুলো বিষয়ে মাথায় রাখতে হবে, সেটি এখানে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ কি বিষয়ে তাকে খেয়াল রাখতে হবে। আমরা আরো একটু জেনে নিই পাঠ পরিকল্পনা সংজ্ঞা আর একটু আমরা জানবো যে পাঠ পরিকল্পনা হলো এমন এক ধরনের পরিকল্পনা যার মাধ্যমে একজন শিক্ষকের পক্ষে শ্রেণীকক্ষে পাঠদানের পূর্বেই ঠিক করে নেওয়া সম্ভব হয় একটি নির্দিষ্ট পাঠ বা পাঠের অংশ তার শিক্ষণফল অনুসারে কিভাবে শিক্ষার্থীদের শেখাতে হবে। আমরা জানি প্রত্যেকটা পাঠের একটি শিক্ষণফল থাকে এবং প্রতিটি অধ্যায়ের মোট কতটি পাঠ হবে তা কিন্তু বিভাজন করে আমাদের শিক্ষক সহায়িকা সুন্দর করে দেওয়া হয়েছে এবং আমাদের প্রথম থেকে তৃতীয় শ্রেণীর শিক্ষক সহায়িকা কিন্তু আমরা ইতিমধ্যে পেয়ে গেছি। সেই শিক্ষক সহায়িকার আলোকে প্রত্যেকটা পার্ট বিভাজন করে দেওয়া আছে এবং বিজ্ঞান পাঠ উপস্থাপনের ক্ষেত্রে বেশ কিছু সুনির্দিষ্ট কৌশল বা সুনির্দিষ্ট পরিকল্পনা কিন্তু আমাদের হাতে নিতে হবে। সেটি একটি বিষয়। কিভাবে শিখাবো, পাঠের কোন অংশের জন্য কতটুকু সময় দেবো। এখানে একটি পাঠের পাঠ পরিকল্পনা যখন আমরা দেখবো তখন দেখবো এর বিভিন্ন অংশ থাকে, কোন অংশটুকুতে কতটুকু সময় ব্যয় করবো তা একটা পূর্ব থেকে নির্ধারণ থাকতে হবে। ওই পাঠ বা পাঠ্যাংশের উপর শ্রেণীকার্য পরিচালনার সময় শিক্ষক হিসেবে নিজে কি করবেন এবং শিক্ষার্থীদের কার কি কাজ, কখন কি করবে, করণীয় কি সেটি তিনি ঠিক করে নেবেন। পাঠদানের জন্য কি উপকরণ লাগবে সেটি তিনি ঠিক করে নেবেন এবং শিক্ষণফলকে কেন্দ্র করে যে পাঠদান করা হবে তা কতটুকু অর্জিত হলো তা জানার জন্য মূল্যায়ন কিরূপ হবে, এই সমস্ত কিছুর একটি পরিকল্পনাকেই বলছি আমরা পাঠ পরিকল্পনা। সুতরাং একটি পাঠকে সুন্দরভাবে দিতে গেলে অবশ্যই একটি পরিকল্পনা থাকা দরকার। পাঠকে ঘিরে যে পরিকল্পনা,
পাঠ্য উপস্থাপনের জন্য যে পরিকল্পনা, পাঠ্য মূল্যায়নের জন্য যে পরিকল্পনা, সবকিছুকে একসাথেই বলছি আমরা পাঠ পরিকল্পনা বা লিসন প্ল্যান। আধুনিক পাঠ পরিকল্পনাকে আমরা ত্রিসোপান বলা হয়, অর্থাৎ এক সময় ছিল পঞ্চসোপান। সেই পঞ্চসোপান পাঠ পরিকল্পনা মূলত করে দিয়েছিলেন ফ্রেডরিক হার্বার্ট। সেই পঞ্চসোপানকে সংক্ষিপ্ত করে আধুনিক পাঠ পরিকল্পনা করা হয়েছে ত্রিসোপান, 3টি ধাপ করা হয়েছে, 3টি ধাপে উপস্থাপন করা হয়েছে। এটি আমরা একটু জানবো। এবং এই আধুনিক পাঠ পরিকল্পনাকে সেজন্য ত্রিসোপানিক পাঠ পরিকল্পনা বলা হয়ে থাকে। এখানে 3টা ধাপ থাকবে, একটা হচ্ছে প্রস্তুতি বা প্রিপারেশন, উপস্থাপন, এবং একটি হচ্ছে মূল্যায়ন। আমরা এই ত্রিসোপান পাঠ পরিকল্পনার আলোকেই কিন্তু আমাদের এখন পর্যন্ত আমাদের এই ত্রিসোপান ভিত্তিক পাঠ পরিকল্পনার মাধ্যমে কোনো একটি পাঠকে উপস্থাপন করা যায়। পাঠ পরিকল্পনা নিয়ে আসলে বিভিন্ন জায়গায় আমরা বিভিন্নভাবে দেখেছি, কিন্তু মূল থিম কিন্তু সেই একটাই, অর্থাৎ ত্রিসোপান পদ্ধতি। একটা পাঠের প্রস্তুতি পর্ব থাকবে, একটা অংশ থাকবে, উপস্থাপন অংশ থাকবে, এবং লাস্টে একটি মূল্যায়ন অংশ থাকবে। প্রিপারেশন বা প্রস্তুতি কি থাকবে? একজন শিক্ষক শ্রেণীকক্ষে কিভাবে উত্তম পন্থায় শিক্ষার্থীদের নির্ধারিত পাঠের সাথে পরিচয় করে দিতে পারেন। একজন শিক্ষক পাঠদান তো সবাই করতে পারে, কিন্তু ভালো পাঠদান করার যে বিষয়টা, সেখানে পাঠটাকে কিভাবে শিক্ষার্থীর কাছে ভালো পন্থায় উপস্থাপন করব, পরিচয় করিয়ে দিব, কিভাবে শিক্ষার্থীদের সাথে পাঠে সংযোগ করব, নতুন পাঠ সম্পর্কে শিক্ষার্থীদের কিভাবে উৎসাহিত করে তুলব, ইত্যাদি হলো পাঠ পরিকল্পনার প্রস্তুতির অংশ। অর্থাৎ পাঠ দেওয়ার আগেই পাঠটা সম্পর্কে তাদের যে কিউরিসিটিটা, সেই কিউরিসিটিটাকে কিভাবে বাড়িয়ে তুলতে হবে, সেই কিউরিসিটি বাড়িয়ে তোলা কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ অংশ। আমরা যদি কোনো পাঠ সম্পর্কে শিক্ষার্থীর কৌতূহলটাকে বাড়িয়ে দিতে পারি, তাহলে সে পাঠের প্রতি মনোযোগী হয়ে উঠবে। সেক্ষেত্রে এই প্রস্তুতি পর্বে মূলত আমাদের কুশল বিনিময়, পূর্বজ্ঞান যাচাই, মজার কোনো কৌতুক ধাঁধার মাধ্যমে পাঠ্য উপস্থাপন, ছোট গল্প বলা হতে পারে, কার্টুন দেখানো হতে পারে, কোনো ভিডিও ক্লিপ দেখানো হতে পারে, একটি কৌশল। এই কৌশলগুলোর মাধ্যমেই মূলত এই প্রস্তুতি পর্বটা শেষ হবে। এরপরে পাঠের যে মূল অংশ, সেটা হচ্ছে প্রেজেন্টেশন, অর্থাৎ পাঠটাকে উপস্থাপন করতে হবে। উপস্থাপন হলো শ্রেণীকক্ষে নির্ধারিত পাঠের বিষয়বস্তু শিক্ষার্থীদের উদ্দেশ্যে তুলে ধরা এবং প্রয়োজনীয় আলোচনা, বিভিন্ন পদ্ধতি কৌশল অবলম্বন করে শিক্ষার্থীদের শিক্ষণফল অর্জনে সহায়তা করা, অর্থাৎ পাঠের মূল জায়গা কিন্তু উপস্থাপন। এখন উপস্থাপন করতে গিয়ে আমরা বিভিন্ন পদ্ধতি বা কৌশলে আমরা পাঠটা উপস্থাপন করি, কিন্তু এখন যেটি জানা দরকার, আমাদের শিক্ষকদের যেটি জানা দরকার, সেটি হলো যে প্রত্যেকটা পাঠ কোন পদ্ধতি বা কৌশলে আপনি উপস্থাপন করবেন সেটি কিন্তু সুনির্দিষ্ট করা হয়েছে। আমাদের যে শিক্ষক সহায়িকা দেওয়া হয়েছে, সেই শিক্ষক সহায়িকায় আমাদের যে ধাপগুলো রয়েছে, সেই ধাপগুলোর মধ্যে প্রতিটি পাঠ কিভাবে আপনি উপস্থাপন করবেন, কোন পদ্ধতি বা টেকনিক, তার প্রসিডিউরটা কি হবে, তার মূল্যায়ন প্রসিডিউরটা কি হবে, সেটি কিন্তু ওখানে সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে। অর্থাৎ এখন শিক্ষক ইচ্ছে করলেই যে কোনো পাঠকে উপস্থাপন করতে পারবেন না, কিছু বাইন্ডিংস দেওয়া হয়েছে, অর্থাৎ এই পাঠটাকে আমাদের এই কৌশলে উপস্থাপন করতে হবে, সেটি কিন্তু সুনির্দিষ্ট করা হয়েছে। তাহলে এই যে যথাযথ নিয়মে পাঠদান করতে পারার জন্য আমাদের কি শিক্ষক সহায়িকাটা সবসময় আমাদের কাছে থাকতে হবে, এবং কোন পাঠটা কোন কৌশল উপস্থাপন করবো সেটা কিন্তু ওখানে দেওয়া আছে। সাধারণত উপস্থাপন পর্বে গিয়ে আমরা বক্তৃতা মেথডে করতে পারি, আলোচনা পদ্ধতি করতে পারি, ফোকাস গ্রুপ ডিসকাশন করতে পারি, একক কাজ, জোড়ায় কাজ, দলে কাজ দিতে পারি, মুখাভিনয় করতে পারি, মাইন্ড ম্যাপিং করতে পারি। এছাড়া এখন কিন্তু আরো অনেক ধরনের নতুন নতুন টেকনিক বা কৌশল বিজ্ঞানের ক্ষেত্রে দেওয়া হয়েছে। যেমন হতে পারে একটা পিওই পদ্ধতি, আমাদের অনেক পাঠ আছে যেখানে POE এই পদ্ধতিতে উপস্থাপন করতে হবে, প্রিডিক্ট, অবজারভেশন অ্যান্ড POE পদ্ধতি, এটা কিন্তু আমাদের দেওয়া আছে, এটি আমরা জেনে নেব ওখান থেকে। ইত্যাদি পাঠ উপস্থাপনের কৌশল হিসেবে চিহ্নিত করা যায়। এটা হচ্ছে উপস্থাপন পর্যায়। এরপরে আছে মূল্যায়ন বা অ্যাসেসমেন্ট। মূল্যায়ন হচ্ছে পাঠের আরেকটি অবিচ্ছেদ্য অংশ, অর্থাৎ আমরা একটা পাঠ উপস্থাপন করলাম, এখন এই পাঠটি আমার শিক্ষার্থীরা কতটুকু শিখলো বা জানলো, সেটি তো মূল কাজ। আমি যতই ভালো পাঠদান করি বা আমি যতই উপকরণ ব্যবহার করি, যতই ICT ব্যবহার করি, আমার শিক্ষার্থীদের কাছে পাঠটা যদি বোধগম্য না হয়, তারা যদি পাঠটা বুঝতে না পারে, তাহলে তো আমার এই পাঠদান করার কোনো মানে থাকবে না। সেজন্য সেটি কিভাবে আমরা বুঝবো, সেটি বুঝবো মূল্যায়নের মাধ্যমে। পাঠের যে বিষয়বস্তু ছিল শিক্ষণফল কেন্দ্রিক, সেই শিক্ষণফল কেন্দ্রিক কিছু প্রশ্নের মাধ্যমে আমরা মূল্যায়ন করব।
অর্থাৎ মূল্যায়ন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে শিক্ষার্থীরা নির্দিষ্ট শিক্ষণফল অর্জন করতে সক্ষম হলো কিনা তা যাচাই করা যায়। এই জন্য মূল্যায়নকে প্রয়োগ বা অ্যাপ্লিকেশনও বলা হয়ে থাকে। এখন আমাদের একটি প্রশ্ন এসেছে যে কেন পাঠ পরিকল্পনা প্রণয়ন করা প্রয়োজন? পাঠ পরিকল্পনা লাগবে কেন? অবশ্যই লাগবে, কারণ ভালো পাঠ দিতে গেলে পরিকল্পনা ছাড়া তো আর ভালো পাঠদান করা যায় না। আমরা যতই ভালো উপস্থাপক হই বা ভালো পাঠদান করি না কেন, যে কোনো বিষয়কে উপস্থাপন করার জন্য পূর্বে থেকে যদি পরিকল্পনা করা না হয় তাহলে কিন্তু সেটি ভালোভাবে উপস্থাপন করা অনেক সময় সম্ভব হয়ে ওঠে না। সেজন্যই একজন শিক্ষককে পাঠদান করার আগে ওই পাঠটা সম্পর্কে একটু ভাবতে হয়। এই ভাবনাটা, সেটা লিখিত আকারে নিয়ে আসাটাকেই বলছি আমরা পাঠ পরিকল্পনা। অনেক সময় সেটি অলিখিত হতে পারে, তবে লিখিতটাই আমরা বেশি গ্রহণ করতে হবে, অর্থাৎ লিখিত একটা ডকুমেন্টস তার কাছে থাকতে হবে। সেটি এখানে কিন্তু বলা হয়েছে যে একটি ভালো পাঠ পরিকল্পনার শিক্ষার্থীর চাহিদা এবং অংশগ্রহণের প্রতিচ্ছবি থাকে। এছাড়া শিক্ষকের শিক্ষা দর্শনের প্রকাশ হয় পাঠ পরিকল্পনার মাধ্যমে। অর্থাৎ শিক্ষার্থীর শিখন নিশ্চিত করার জন্য শিক্ষকের ভাবনা কি, তার প্রতিফলন ঘটে এই পাঠ পরিকল্পনায়। সুতরাং শ্রেণী পাঠদানের ক্ষেত্রে শিক্ষণ কার্যকরী পরিচালনার জন্য পাঠ পরিকল্পনা একটি অপরিহার্য উপাদান। অর্থাৎ একটি কাজকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য, একটি পাঠকে শিক্ষার্থীর কাছে সহজবোধ্য করে উপস্থাপনের জন্য তার পূর্ব থেকে যে পরিকল্পনা, সেই পরিকল্পনা যদি করা হয় তাহলে তিনি সহজেই শ্রেণীকক্ষে পাঠটি শিক্ষার্থীর কাছে উপস্থাপন করতে পারেন। এই জন্যই কিন্তু পাঠ পরিকল্পনা প্রয়োজন। পরের যে অংশটি আছে, কয়েকটা প্রশ্ন আসবে যে বিজ্ঞান পাঠদানের ক্ষেত্রে শ্রেণী কার্যক্রম তারা কিভাবে শুরু করেন। একটা বিজ্ঞান পাঠদানের এখানে মূলত কিভাবে শুরু হয়, আমরা আমাদের বিজ্ঞান বইগুলোর সাথে যদি নিজেদেরকে সম্পৃক্ত করি তাহলে দেখা যাবে যে একটি মূল প্রশ্ন দিয়ে কিন্তু পাঠটা শুরু হয়েছে। সেই বিষয়গুলো এখানে আসবে, এটি আমরা আলোচনা পদ্ধতিতে। এবং পাঠ পরিকল্পনা প্রণয়নের সময় শিক্ষককে কোন কোন দিক খেয়াল রাখতে হবে, ইতিমধ্যে কিন্তু এই প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেছি। পাঠ পরিকল্পনা করার সময় একজন শিক্ষককে অনেকগুলো বিষয় নিয়ে একসাথে বসতে হবে। পাঠ্যপুস্তক, শিক্ষক সহায়িকা, শিক্ষাক্রম, শিক্ষা উপকরণ, তারপর কোন অংশে কতটুকু সময় দিবেন সেইটা একটি বিষয় হবে। এবং তিনি কিভাবে মূল্যায়ন করবেন, তিনি কি কোনো দলীয় কাজ অ্যাসাইন করবেন কিনা, একক কাজ বা জোড়ায় কাজ কিভাবে মূল্যায়ন করবেন। এবং সেই মূল্যায়নের ক্ষেত্রে যেমন আবার জ্ঞান, অনুধাবন, প্রয়োগের প্রশ্ন, সেই বিষয়গুলো চলে আসবে। তাহলে একটি পাঠ পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে আসলে শিক্ষককে অনেকগুলো বিষয় বিবেচনায় নিতে হয়। এ পর্যায়ে আমরা জানবো পাঠ পরিকল্পনার ধাপসমূহ। আমরা ইতিমধ্যেই জেনেছি আমাদের যে আধুনিক পাঠ পরিকল্পনা, সেখানে 3টা ধাপ থাকে। ত্রিসোপান বলছি এই জন্য আমরা এটাকে। সেই ত্রিসোপানের আলোকেই মূলত এখানে আলোচনা করা হয়েছে। সেই জন্য প্রথম যে ধাপটা হবে সেটি হচ্ছে, আমরা বলছিলাম যেটাকে প্রস্তুতি। সেই প্রস্তুতি পর্বে কি থাকবে? সূচনা, প্রস্তুতি, নিরাপদ পরিবেশ সৃষ্টি এবং আবেগ সৃষ্টি। এই বিষয়গুলো কিন্তু আমাদের সূচনা পর্বে, প্রস্তুতি পর্বে থাকবে। অর্থাৎ এখানে আমাদের একটি পাঠ দেওয়ার আগে শিক্ষকের শারীরিক এবং মানসিকভাবে পাঠের প্রতি উপযোগী করে নিতে হবে। অর্থাৎ যেটাকে আমরা বলছিলাম কৌতূহলী করতে গেলে ফিজিক্যালি এবং মেন্টালি পাঠের প্রতি তাদের একটি ঝোঁক তৈরি করতে হবে। পাঠের উপযোগী পরিবেশ তৈরি করতে হবে। পরিবেশ তৈরি করার জন্য কিছু কৌশল এখানে ব্যবহার করতে হবে। এটা হতে পারে কুশল বিনিময়ে ব্যক্তিগত খোঁজখবর নেওয়ার মাধ্যমে আমরা একটা নিরাপদ পরিবেশ সৃষ্টি করি। অর্থাৎ শিক্ষার্থীর সাথে একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি করে নিতে হবে। সেটি হতে পারে ব্যক্তিগত খোঁজখবর নেওয়া, কুশল বিনিময় করা, এছাড়া পাঠ সংশ্লিষ্ট কোনো ছড়া, গল্প, কবিতা উপস্থাপন করা, কোনো কৌতুক ধাঁধা খেলার মাধ্যমে হতে পারে। এভাবে আমরা একটি ভালো পরিবেশ তৈরি করে নিতে হবে, নিরাপদ শিখন পরিবেশ তৈরি করে নিতে হবে। শিখন শেখানো কার্যের মাধ্যমে নিরাপদ পরিবেশ সৃষ্টি। এই নিরাপদ পরিবেশ সৃষ্টির পরে আর একটা জিনিস আসবে, সেটি হচ্ছে আবেগ সৃষ্টি। আবেগ সৃষ্টি হচ্ছে পাঠে যাওয়ার আগে একটা মজাদার কিছু করা, যাতে পাঠের প্রতি তাদের মনোনিবেশ তৈরি হয়। এবং এটি করতে পারি তাহলে পাঠটি খুবই আনন্দদায়ক হবে। যেটি বলছে এখানে, এটা করতে গিয়ে আমাদেরকে কি করতে হবে? বিষয়বস্তুকে শিক্ষার্থীদের ব্যক্তিগত অভিজ্ঞতার সাথে মিল করা, বিজ্ঞানের ক্ষেত্রে যেটি করা দরকার। অর্থাৎ আমরা যে কন্টেন্টটা পড়াবো, আজকে যে বিষয়বস্তুটা পড়াবো, সেই বিষয়বস্তুর সাথে তার পারিপার্শ্বিক বা তার অভিজ্ঞতা, তার পরিচিত কোনো বিষয়, সেটির কোনো মিল খুঁজে সে পায় কিনা, সেটি লিঙ্ক করে দেওয়া। এক কথায় বলা যায় আমরা সংযোগ, অর্থাৎ বাস্তব অভিজ্ঞতাকে সংযোগ করা। আমাদের এখন যে পদ্ধতি যেটা আসছে,
সেটা কিন্তু অভিজ্ঞতা ভিত্তিক শিখন, অর্থাৎ এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং যেটাকে আমরা বলছি। এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং এর মূল প্রথম ধাপটাই হচ্ছে বিষয়বস্তুকে তার কোনো পারিপার্শ্বিকের সাথে বা তার কোনো অভিজ্ঞতার সাথে মিল করে দেখানো। এরপরে হচ্ছে আগ্রহ উদ্দীপক ও প্রচারণামূলক প্রশ্ন, বিভিন্ন ধরনের প্রশ্ন করা, যে প্রশ্নগুলোর মধ্য দিয়ে তাদের আগ্রহ তৈরি হবে, এবং আগ্রহ উদ্দীপক কোনো কিছু দেখানো, অর্থাৎ এটা হতে পারে প্রকৃতি অবজারভেশন বা মাল্টিমিডিয়ার মাধ্যমে কোনো কিছু দেখানো। এই দেখানোর মধ্য দিয়ে তাদের শিখনটা এগিয়ে যাবে। তাহলে আমরা যেটা জানলাম এটা হচ্ছে আমাদের প্রথম ধাপ, প্রস্তুতির ধাপ, ধাপ 1 যেটাকে আমরা বলছি। এরপরে আমরা যাব ধাপ 2-এ। ধাপ 2-এ যেটা থাকবে উপস্থাপন। এই উপস্থাপনটা মূলত মূল অংশ, পাঠের মূল অংশই হচ্ছে উপস্থাপন। প্রতিটি অংশেই খুব গুরুত্বপূর্ণ, কিন্তু মূল অংশটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ এইখানেই মূল কাজগুলো হবে। মূলত সক্রিয় কর্ম সম্পাদনের মূল প্রক্রিয়াটি এই ধাপটাই। পাঠের জন্য বরাদ্দ মূল সময়টা এখানে দিতে হবে, এখানে বেশি সময় থাকবে, অর্থাৎ ধাপে ধাপে পাঠটা উপস্থাপন করা। এই জন্য প্রথমে কি করতে হবে, শুরুটা হতে পারে শিক্ষার্থীদের পূর্ব জ্ঞান যাচাইয়ের মাধ্যমে, বিদ্যমান জ্ঞান যাচাইয়ের মাধ্যমে, অর্থাৎ এই বিষয়ে তাদের কোনো জ্ঞান আছে কিনা, যে বিষয়টা আজকে আমি পাঠদান করবো সেটির উপরে তাদের কোনো ধারণা আছে কিনা, এবং সেই ধারণাগুলো যদি তাদের প্রিভিয়াস নলেজের সাথে লিঙ্ক করে দেওয়া হয়, নলেজের সাথে লিঙ্ক করে দেওয়া হয়, তাহলে কিন্তু সহজেই তারা একটা লিঙ্ক খুঁজে পায়। সেটি খুব দরকার, পূর্বজ্ঞান যাচাই যেটাকে বলছি। একটি পাঠ উপস্থাপনের জন্য অনেকগুলো ধাপ থাকবে, শিখন শেখানো কার্যাবলীতে অনেকগুলো ধাপের প্রয়োজন হতে পারে, অর্থাৎ এখানে কোনো সুনির্দিষ্ট ধাপ নাই। একটা পাঠের উপর নির্ভর করবে, শিখন ফলের উপর নির্ভর করে কতগুলো ধাপ আমাদের এখানে থাকবে, এবং এটি একটি ফ্লো চার্টের মতো পর্যায়ক্রমে ধাপে ধাপে উপস্থাপন করতে হবে, এবং এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে আমাদের, কোন ধাপে কোন শিখন ফল অর্জন করবে। একটা পাঠে হয়তো 1টা 2টা 3টা শিখন ফল থাকতে পারে। এখন এই শিখন ফলগুলো ধাপে ধাপে যখন আমরা পাঠদানটা করব, কোনো একটা ধাপে কোন শিখন ফল অর্জন করবে সেটি নির্দিষ্ট করতে হবে। প্রতিটি ধাপের জন্য কি কি শিখন কৌশল আপনি ব্যবহার করবেন, প্রত্যেক ধাপের জন্য তার একই শিখন কৌশল হবে না, ঠিক আছে? কোনো জায়গায় থাকবে উপস্থাপন, কোনো জায়গায় থাকবে একক কাজ, দলের কাজ, জোড়ায় কাজ, এই যে বিষয়গুলো শিক্ষার্থীর বোর্ডে আনা, এগুলো থাকবে, বা প্রকৃতি পর্যবেক্ষণ হতে পারে, পরীক্ষা নিরীক্ষা হতে পারে, বিজ্ঞানের ক্ষেত্রে যেগুলো দরকার, অর্থাৎ টিচিং লার্নিং অ্যাক্টিভিটিস বা টিচিং লার্নিং যেটি থাকবে পদ্ধতি কৌশল, সেটি কোন ধাপে কোনটা উল্লেখ করবে সেটা সুনির্দিষ্ট থাকবে, যেটা আমাদের কারিকুলামে কিন্তু সুনির্দিষ্ট করা হয়েছে। এবং প্রতিটি ধাপের জন্য কতটুকু সময় বরাদ্দ থাকবে, অর্থাৎ আমার একটা ক্লাস 50 মিনিটের হবে, এখনের যে প্রতিটি পাঠে কিন্তু 50 মিনিটে করা হয়েছে, তাহলে এই 50 মিনিটের আমার উপস্থাপনের জন্য কতটুকু থাকবে, মূল্যায়নের জন্য কতটুকু থাকবে, এই বিষয়গুলো থাকতে হবে। এরপর লাস্টে যেটি আছে সেটি হচ্ছে মূল্যায়ন একটি পাঠের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ, কারণ আমরা যে পাঠদান করছি সেটি ভালো হয়েছে মন্দ হয়েছে, আমাদের শিক্ষার্থীরা কতটুকু বুঝতে পেরেছে সেটি আমরা মূল্যায়নের মাধ্যমে মূলত যাচাই করে নেব, এবং সেজন্য এই ধাপটা যথেষ্ট গুরুত্ব বহন করে, এবং শিক্ষক বুঝতে পারবেন তিনি কতটুকু সফলভাবে পাঠদান করেছেন সেটি থেকে বুঝতে পারবেন, এবং এই পাঠের যে কাঙ্ক্ষিত শিখন ফল ছিল সেটি কতটুকু অর্জিত হয়েছে, যদি অর্জিত না হয় তার জন্য ফিডব্যাক বা ফলাবর্তন দিতে হবে। এখন ফলাবর্তন প্রয়োজন হতে পারে, সেটি মূল্যায়নের মাধ্যমে মূলত আমরা বুঝবো। এ পর্যায়ে আমরা জেনে নেব একটি পাঠ পরিকল্পনা করার যে ছক রয়েছে, একটি সুনির্দিষ্ট ছক, যেটি আমরা ত্রিসোপান পদ্ধতিতে এই ছকটি দেওয়া হয়েছে। মূলত এখন পাঠ পরিকল্পনার জন্য বিভিন্ন ধরনের ছক ব্যবহার করা হয়ে থাকে, এবং বিভিন্ন বিষয় ভিত্তিক ছকও কিন্তু আমাদের রয়েছে, কিন্তু মূল যে জায়গাটা সেটি কিন্তু আমাদের এখনো পরিবর্তন হয় নাই বা কখনোই পরিবর্তন হবে না, সেটি হচ্ছে পাঠ পরিকল্পনার ত্রিসোপান পদ্ধতি। এখন সেখানে কি কি থাকে সেটা আমরা যে কমন কিছু বিষয় থাকবে, শ্রেণী, বিষয়, পাঠের শিরোনাম, পাঠের অংশ, এটি আমরা লিখব। এরপরে থাকবে ওই পাঠের যে শিখন ফল, সেটি কিন্তু সুনির্দিষ্ট, সেটি আমরা শিক্ষক সহায়িকা থেকে লিখে নিব, এখানে শিক্ষক সহায়িকা থেকে ওই পাঠের শিখন ফল লিখে নেব। এরপর ওই পাঠ দেওয়ার জন্য কি উপকরণ লাগবে সেটিও কিন্তু এখন সুনির্দিষ্ট করে ওখানে উল্লেখ করা আছে। এরপরে যেটি থাকবে আমাদের শ্রেণী কার্যক্রমের সূচনা বা প্রস্তুতি, প্রিপারেশন, অর্থাৎ আমাদের মূল উপস্থাপন পর্যায়ে কিন্তু শুরু হয়েছে। ত্রিসোপানের একটি সোপান হচ্ছে সূচনা বা প্রস্তুতি। সূচনায় আপনি কি করবেন, কুশল বিনিময়, আবেগ সৃষ্টি, পূর্বজ্ঞান যাচাই, পাঠ ঘোষণা, এই যে বিষয়গুলো আসবে সেটি এখান থেকে আসবে। পরবর্তীতে আমার দ্বিতীয় যে ধাপ অর্থাৎ উপস্থাপন অংশ, এই উপস্থাপন অংশে পাঠের শিখন ফলের সাথে লিঙ্ক করে প্রত্যেকটা ধাপে ধাপে কি কি কাজ করা হবে, কি কি কৌশল ব্যবহার করা হবে, প্রতি ধাপের ধারাবাহিক মূল্যায়ন কিভাবে করা হবে, এবং সবশেষে মূল্যায়ন কিভাবে করা হবে,
এই বিষয়গুলো কিন্তু ধাপে 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 এখানে আসবে। 5টা দেওয়া থাকলেও এখানে কিন্তু ধাপের সংখ্যা কম বেশি হতে পারে। এবং সর্বশেষ যেটি থাকবে সেটি হচ্ছে এই পাঠের আজকের মূল্যায়ন, অর্থাৎ আমরা পাঠদান করলাম, পাঠদানটা তারা কতটুকু বুঝলো সেটি মূল্যায়ন করতে হবে। এবং এই ফরম্যাটে আমাদের শিক্ষার্থীরা, অংশগ্রহণকারী শিক্ষকগণ পাঠ পরিকল্পনা তৈরি করবেন। এর পর্যায়ে আমাদের একটি দলীয় কাজ। আমরা এতক্ষণ ধরে পাঠ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জেনেছি। এখন আমরা 5টি দলে ভাগ হয়ে যাব। 5টি দলে ভাগ হয়ে আমরা পাঠ পরিকল্পনা তৈরি করব। এখানে আমরা একটু সুনির্দিষ্ট করেছি। গোলাপ দলের 3য় শ্রেণীর পানির যে কোনো একটি পাঠ নেবে, শিউলি দল এভাবে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এটির উপরে পাঠ পরিকল্পনা তৈরি করবে এবং এই পাঠ পরিকল্পনা তৈরি করার পরে সেই পাঠ দল ভিত্তিক উপস্থাপন হবে। এবং এই যে পাঠ পরিকল্পনা তৈরি করলো, পরবর্তী কোনো দিনে এটার উপরে তাদের আবার পাঠদানও করতে হবে। সেই জন্য এই পাঠ পরিকল্পনার উপর ভিত্তি করে উপস্থাপন পর্যায়ে কিন্তু সব প্লেনারি ডিসকাশন যখন হবে তখন বিভিন্ন মতামত আসবে। সেই মতামতগুলো আবার পরে ওখানে এন্ট্রি করতে হবে বা সংযোজন করতে হবে। পরবর্তীতে এই পাঠটি দেওয়ার জন্য তাদের যে শিক্ষা উপকরণ লাগবে সেটি তারা তৈরি করবেন। এই হচ্ছে আমাদের পাঠ পরিকল্পনার অংশটা। এই যে পাঠ আজকে যেটা করা হলো সেটি যাচাই করার জন্য আমরা কিছু প্রশ্ন রেখেছি এখানে। পাঠ পরিকল্পনায় কয়টি ধাপ থাকে, কেন পূর্বজ্ঞান যাচাই করা হয়, শিক্ষার্থীর পূর্বজ্ঞানের সাথে নতুন অর্জিত জ্ঞানের তুলনা করবে কোন ধাপে, ঠিক আছে। এটা মূলত প্রস্তুতি পর্বে এটা হবে। সম্মানিত শিক্ষক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অজস্র ধন্যবাদ। বাংলাদেশ অনলাইন আইসিটি ট্রেনিং সাপোর্ট ফেসবুক পেজ ও গ্রুপে আমরা এই টিউটোরিয়ালগুলো নিয়মিত আপলোড করতে থাকি এবং আমাদের একটি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আপনার ভালো লাগা মন্দ লাগা এবং এই যে পিডিএফ বা পাওয়ার পয়েন্টটি যদি আপনি পেতে চান তাহলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমরা বাংলাদেশের অসংখ্য শিক্ষক আমাদের সাথে যুক্ত হয়েছে এবং প্রতিনিয়ত তারা এই টিউটোরিয়ালগুলো থেকে উপকৃত হচ্ছে। এই পাওয়ার পয়েন্টগুলো তারা শ্রেণীকক্ষে ক্লাস প্রশিক্ষণ কক্ষে ব্যবহার করতে পারছে এবং এই